শুভ সন্ধ্যা। আজ ৬ই জানুয়ারি ২০২৬। নতুন বছরটা শুরু হলো, কিন্তু চারিদিকে তাকালে কেমন যেন একটা অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে, তাই না? একদম। মনে হচ্ছে যেন পৃথিবীটা একটা ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে দেশগুলোর মধ্যে উত্তেজনা, অন্যদিকে প্রযুক্তি এমনভাবে পাল্টাচ্ছে যে তাল মেলানোই কঠিন। ঠিক। আর এই জটিল পরিস্থিতিটা বোঝার জন্য আমাদের হাতে আজকে দুটো খুব ইন্টারেস্টিং কিন্তু একেবারে ভিন্ন ধরনের সোর্স আছে। হ্যাঁ, দুটো সোর্স যেন দুটো আলাদা পৃথিবীর কথা বলছে। প্রথমটা হলো নতুন বছরের ভূ-রাজনীতি, অর্থনীতি আর প্রযুক্তি নিয়ে একটা ঠান্ডা মাথার বিশ্লেষণ। মানে এখানে শুধু ফ্যাক্টস আর ডেটা দিয়ে বোঝানো হয়েছে ঠিক কী ঘটছে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা সম্পূর্ণ অন্যরকম। একটা দার্শনিক, বলা যেতে পারে আধ্যাত্মিক লেখা, যা এই সব সংকটের গভীরে গিয়ে একটা অন্য কারণ খোঁজার চেষ্টা করেছে। বাহ, দারুণ। একদিকে কৌশল আর বাস্তবতার জগৎ, আর অন্যদিকে বিশ্বাস আর প্রজ্ঞার জগৎ। চলুন তাহলে আজকের এই আলোচনায় এই দুই আয়নাতেই বর্তমান বিশ্বকে দেখার চেষ্টা করা যাক। চলুন। আচ্ছা, প্রথম সোর্সটা তো শুরুতেই বেশ বড় একটা দাবি করছে। বলছে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর যে একটা বিশ্ব ব্যবস্থা ছিল, সেটার নাকি পুরোপুরি মৃত্যু ঘটেছে। হ্যাঁ, মানে আমরা এখন একটা খণ্ডিত বহুমেরুর বিশ্বে বাস করছি। আর এই নতুন বিশ্বের মূল চালিকা শক্তি হিসেবে ওরা আমেরিকার একটা নতুন নীতির কথা বলছে, নাম দিয়েছে ডন্ড্রো ডক্ট্রিন। ডন্ডো ডক্ট্রিন, ব্যাপারটা ঠিক কি? আসলে এই ডক্ট্রিনটা আমেরিকার বিদেশনীতিতে একটা বিশাল পরিবর্তন। এতদিন আমেরিকা যে নিজেকে অনেকটা বিশ্ব পুলিশম্যান হিসেবে ভাবত, সেই ভূমিকা থেকে তারা এখন সরে আসছে। সরে আসছে? হ্যাঁ, তাদের নতুন ফোকাস হলো শুধু নিজেদের এলাকা, অর্থাৎ পশ্চিম গোলার্ধ, উত্তর ও দক্ষিণ আমেরিকা। ১৯ শতকে তাদের যে মনরো ডক্ট্রিন ছিল, এটা তারই ২১শে শতাব্দীর একটা সংস্করণ বলা যেতে পারে। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? এর কারণটা কি? মূল কারণ হিসেবে সোর্সটা বলছে ল্যাটিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব। আমেরিকা মনে করছে বিশ্বজুড়ে আধিপত্য বজায় রাখার চেয়ে নিজেদের উঠোনে চীনের প্রভাব ঠেকানোটা এখন বেশি জরুরি। এবারে ক্ষমতার একটা শূন্যস্থান তৈরি হওয়ার আশঙ্কা থাকছে, আর এই ডক্ট্রিনের সবচেয়ে ভয়ঙ্কর প্রয়োগ শায়দ আমরা দেখলাম ভেনেজুয়েলায়। ঠিক তাই। ৩রা জানুয়ারি ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্র কারাকাসে একটা ঝটিকা সামরিক অভিযান চালালো। আর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রীকে আটক করে নিয়ে গেল। এটা তো আন্তর্জাতিক আইনের চোখে একটা মারাত্মক ঘটনা। মারাত্মক তো বটেই, আন্তর্জাতিক সম্পর্ককে একটা গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে এটা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রায় সব দেশের নিন্দা জানিয়েছে। মানে শুধু প্রতিদ্বন্দ্বী দেশগুলোই নয়। না, শুধু চীন বা রাশিয়া নয়, আমেরিকার দীর্ঘদিনের মিত্র দেশ যেমন ধরুন স্পেন আর ফ্রান্স, তারাও এটাকে আগ্রেশনমূলক অপরাধ বা ক্রাইম অফ আগ্রেশন বলে আখ্যা দিয়েছে। কিন্তু আমেরিকা এর পক্ষে কি বলছে? তাদের তো কোনো একটা যুক্তি থাকবে। তারা বলছে এটা নাকি কোনো যুদ্ধ নয়, বরং সন্ত্রাসবাদ আর মাদক পাচারের বিরুদ্ধে একটা সার্জিক্যাল আইন প্রয়োগকারী অভিযান। সার্জিক্যাল আইন প্রয়োগকারী অভিযান, এই পরিভাষাটা তো বেশ নতুন আর সুবিধাজনক শোনাচ্ছে। একদম। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঠিক এই কথাটাই বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে যদি অন্য দেশ এভাবে আটক করে নিয়ে যেতে পারে, তাহলে সেটা একটা অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে। এর মানে তো দাঁড়ায় যে কোনো শক্তিশালী দেশ তার অপছন্দের নেতাকে তুলে নিয়ে যেতে পারবে। এটা তো সার্বভৌমত্বের ধারণার গোড়াতেই আঘাত হানে। ঠিক তাই। রাজনীতির এই ভাঙা গড়ার খেলার পাশাপাশি অর্থনীতিতেও তো একটা গভীর বিভাজনের কথা বলা হয়েছে, তাই না? সোর্সে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, কে আকৃতির পথ। এটা দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা বর্তমান অর্থনৈতিক বৈষম্যকে খুব ভালোভাবে তুলে ধরে। ভাবুন, ইংরেজি কে অক্ষরটা দুটো রেখা, দুটো ভিন্ন দিকে যায়, একটা ওপরের দিকে আর একটা নিচের দিকে। আচ্ছা। অর্থনীতির অবস্থাও ঠিক সেরকম। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং বায়োটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তির সাথে যারা যুক্ত, তাদের আয় এবং সম্পদ দুটোই বাড়ছে। তাদের পথটা কের উপরের রেখার মতো। আর বাকিরা, সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণী? তাদের পথটা কের নিচের রেখার মতো নিম্নমুখী। কারণ লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, বাণিজ্য যুদ্ধ, এসবের কারণে তাদের জীবনযাত্রার খরচ বাড়ছে, কিন্তু আয় সেই হারে বাড়ছে না। ফলে বৈষম্যটা আরও স্পষ্ট হচ্ছে। আর এই বৈষম্যের আগুনে ঘি ঢালছে প্রযুক্তি।
2026 সালকে তো এআই এর জন্য এজেন্টের বছর বা ইয়ার অফ দি এজেন্ট বলা হচ্ছে। এজেন্টিক এআই এই বিষয়টা ঠিক কি? এজেন্টিক এআই মানে হল এআই এখন আর শুধু আমাদের প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি আঁকার মতে সীমাবদ্ধ নেই। তাহলে এরা এখন নিজে থেকে উদ্যোগ নিয়ে জটিল কাজ করতে পারে। ধরুন, একটা নতুন ওষুধ আবিষ্কারের জন্য যে হাজার হাজার ডেটা বিশ্লেষণ করতে হয়, সেই কাজটা এখন একটা এআই এজেন্ট নিজে থেকেই করে ফেলতে পারছে। অবিশ্বাস্য, কিন্তু এর একটা উল্টো পিঠও আছে নিশ্চয়ই। অবশ্যই একটা টেক বাবল বা প্রযুক্তি বুদবুদ ফেটে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। মানে, বিনিয়োগকারীরা এখন এআই কোম্পানিগুলোর ওপর চাপ দিচ্ছে যে শুধু সুন্দর আইডিয়া দেখালে হবে না, সত্যিকারের লাভ করে দেখাতে হবে। আর যদি তারা সেটা না পারে? তাহলে এই 2000 সালে ডটকম বাবলের মতো একটা বড় সংকট তৈরি হতে পারে, যা পুরো অর্থনীতিকে নাড়িয়ে দেবে। তাহলে এই যে চিত্রটা আমরা পেলাম, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য আর প্রযুক্তির কারণে তৈরি হওয়া উদ্বেগ, এই সব কিছুর কারণ কি? আমাদের দ্বিতীয় সোর্সটা যখন বলছে এই সব কিছুর মূলে একটাই কারণ, সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া, সত্যি বলতে এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? আপনার এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। আর দ্বিতীয় সোর্সটি ঠিক এই জায়গা থেকেই তার যুক্তিটা শুরু করেছে। লেখাটা বলছে, এটা সরলীকরণ নয়, বরং সমস্যার একেবারে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা। কিভাবে? এর মূল বক্তব্য হল, মানুষ যখন ভুলে যায় যে তার ক্ষমতা, বুদ্ধি বা সম্পদ কোনোটাই তার নিজের নয়, বরং সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া আমানত, তখনই সে ভারসাম্য হারায়। যখন সে মনে করে আমিই সবকিছুর নিয়ন্ত্রক, তখনই বিশৃঙ্খলা শুরু হয়। বেশ গভীর একটা চিন্তা। কিন্তু ভেনেজুয়েলার মতো একটা জটিল ভূরাজনৈতিক ঘটনার সাথে এই আধ্যাত্মিক চিন্তাকে কিভাবে মেলানো যায়? সোর্সটি বলছে, বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট হল আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বিচ্ছিন্ন নেতৃত্ব। জবাবদিহিতা থেকে বিচ্ছিন্ন নেতৃত্ব? হ্যাঁ, যখন একজন নেতা মনে করেন যে তার কাজের জন্য কোনো উচ্চতর শক্তির কাছে জবাবদিহি করতে হবে না, তখন তার কাছে ন্যায়বিচার বা নৈতিকতার চেয়ে শক্তি আর কৌশলই বড় হয়ে ওঠে। ভেনেজুয়েলায় আমেরিকার যে একতরফা হস্তক্ষেপ, তাকে এই দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে ধার্মিকতাহীন শক্তির আস্ফালন হিসেবে। তার মানে শক্তি আছে, কিন্তু সেই শক্তি প্রয়োগের পেছনে কোনো নৈতিক ভারসাম্য বা জবাবদিহিতার প্রশ্নটা নেই। একদম। তারা নিজেদেরকেই আইন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। দারুণ একটা পয়েন্ট। তাহলে প্রযুক্তির ক্ষেত্রে এই যুক্তিটা কিভাবে কাজ করে? এআই এর এই অবিশ্বাস্য উত্থানকে সেই সোর্সটি কিভাবে দেখছে? ঠিক একইভাবে লেখা কি বলছে, সৃষ্টিকর্তা সচেতনতাহীন বুদ্ধিমত্তা অহংকারে পরিণত হয়। বাহ, খুব শক্তিশালী একটা লাইন। এর মানে হল, যখন জ্ঞান বা বুদ্ধির সাথে কোনো নৈতিকতার লাগাম থাকে না, তখন সেটাই অহংকার হয়ে দাঁড়ায়। উদ্ভাবন যখন শুধু মুনাফা বাড়ানোর জন্য হয়, কিন্তু এর ফলে সমাজের উপর কী প্রভাব পড়বে সেই নৈতিক দায় নেওয়া হয় না, তখনই প্রযুক্তি আশীর্বাদের বদলে ভয়ের কারণ হয়ে ওঠে। আর পরিবেশের দিকে তাকালেও তো একটা ভয়ঙ্কর চিত্র দেখা যায়। প্রথম সোর্সে দেখলাম ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হ্যাঁ, আর ইতালিতে শীতকালীন অলিম্পিকের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে, কারণ যথেষ্ট বরফই নেই। এগুলো তো কঠিন বাস্তব। একদম। আর দ্বিতীয় সোর্সটি এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে নিছক দুর্ঘটনা হিসাবে দেখছে না। এটি বলছে, প্রকৃতি হল ঐশ্বরিক ভারসাম্যের নীরব সাক্ষী। নীরব কি? ঐশ্বরিক ভারসাম্যের নীরব সাক্ষী। অর্থাৎ এই মহাবিশ্ব একটা নির্দিষ্ট নিয়ম আর ভারসাম্যের উপর চলছে, যা সৃষ্টিকর্তা নির্ধারণ করেছেন। মানুষ যখন প্রকৃতির তত্ত্বাবধায়ক না হয়ে শোষকের ভূমিকা নেয়, তখন সেই ভারসাম্য নষ্ট হয়। আর এই বন্যা, খরা বা অস্বাভাবিক তাপমাত্রা হল প্রকৃতির পক্ষ থেকে সেই ভারসাম্যহীনতারই জবাব। তার মানে এগুলো শুধু পরিবেশগত সমস্যা নয়, এগুলো এক ধরনের আধ্যাত্মিক সংকেত। ঠিক, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির নিয়ম ভাঙছি। দুটো সোর্সের বিশ্লেষণ শুনে একটা বিষয় খুব মজার লাগছে। দুটোই কিন্তু শেষ পর্যন্ত সংকট থেকে বেরিয়ে আসার কথা বলছে, মানে ঘুরে দাঁড়ানোর কথা বলছে, যাকে বলে রেজিলিয়েন্স। কিন্তু তাদের দেখানো পথ দুটো যেন উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা। এখানেই দুটি দৃষ্টিভঙ্গির পার্থক্য সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায়।
প্রথম সোর্স মানে ভূ রাজনৈতিক বিশ্লেষণটা একটা কৌশলগত সমাধানের কথা বলছে। এর নাম দিয়েছে যৌগিক স্থিতিস্থাপকতা বা কম্পাউন্ডেড রেজিলিয়েন্স। যৌগিক স্থিতিস্থাপকতা। হ্যাঁ, এর মূল কথা হল যেহেতু সমস্যাগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত একে অপরের সাথে জড়িত, তাই এগুলো মোকাবেলা করার জন্য আমাদের আরও বুদ্ধিমান, আরও নিরাপদ আর আরও সুরক্ষিত সিস্টেম তৈরি করতে হবে। তার মানে এর সমাধান হলো আরও ভালো প্রযুক্তি, আরও নিখুঁত পরিকল্পনা, আরও শক্তিশালী সিস্টেম, অনেকটা আগুন নেভানোর জন্য আরও উন্নত ফায়ার এক্সটিংগুইশার বানানোর মতো, তাই তো? একদম। এটা একটা পুরোপুরি প্রযুক্তিকেন্দ্রিক এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি। আর দ্বিতীয় সোর্সটির সমাধান কি? দ্বিতীয় সোর্সটি বলছে আসল স্থিতিস্থাপকতা বা ঘুরে দাঁড়ানোর শক্তি কোনো বাহ্যিক সিস্টেম থেকে আসে না, তা আসে ভেতর থেকে, একটা আধ্যাত্মিক ভিত্তি থেকে। আচ্ছা। এর মূল কথা হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে নেওয়া এবং এটা মেনে নেওয়া যে চূড়ান্ত নিয়ন্ত্রণ তারই হাতে। কিন্তু এই আধ্যাত্মিক স্থিতিস্থাপকতা বাস্তবে দেখতে কেমন? একজন নেতা বা একটা সমাজের মধ্যে এর প্রকাশ কিভাবে ঘটবে? সোর্সটি বলছে এই ধরনের স্থিতিস্থাপকতা যার মধ্যে থাকে সে সংকটের সময়ে হতাশায় ভেঙে পড়ে না, কারণ সে বিশ্বাস করে যে এই কঠিন সময়ের পেছনেও কোনো উদ্দেশ্য আছে। আর সাফল্যের সময়? সাফল্যের সময়ে সে অহংকারীও হয়ে ওঠে না, কারণ সে জানে এই সাফল্য তার একার কৃতিত্ব নয়, এটা কোনো কৌশল নয়, বরং এটা একটা নৈতিক শক্তি যা আসে সৃষ্টিকর্তার ওপর গভীর বিশ্বাস থেকে। এটা হলো ঝড়ের মধ্যে শান্ত থাকার ক্ষমতা, কারণ জাহাজের নোঙরটা অনেক গভীরে বাঁধা আছে। খুব সুন্দর বলেছেন, ঠিক তাই। তাহলে আমরা সব মিলিয়ে যা পেলাম তা হলো দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র। একদিকে এমন এক মানব সভ্যতা যা প্রযুক্তিগত অগ্রগতির চূড়ায় ওঠার জন্য দৌড়াচ্ছে, যার হাতে আছে এজেন্টিক এআই এর মতো অবিশ্বাস্য ক্ষমতা, যে ৫০ বছর পর আবার চাঁদে মানুষ পাঠাতে চলেছে। ঠিক। আর অন্যদিকে একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যা আমাদের খুব জোরালোভাবে মনে করিয়ে দিচ্ছে যে এই সমস্ত বাহ্যিক অগ্রগতির ডামাডোলে মানবজাতি হয়তো তার আসল কেন্দ্র থেকে, তার নৈতিক ও আধ্যাত্মিক নোঙর থেকে বিচ্যুত হয়ে পড়েছে। আর এই দুটো বিশ্লেষণ আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আর সেই প্রশ্নটা হল, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের আসল পথ কোনটি? প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব আর কৌশলগত আধিপত্যের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণে আনা, নাকি মানবীয় নম্রতা, নৈতিক দায়িত্ববোধ এবং যে উচ্চতর উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যের পুনরাবিষ্কার? এই ভাবনাটাই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য রইল।